সিট নিয়ে ঝামেলা করছে, বলছে বসতে দিতেই হবে, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, মানে বাবার সম্পত্তি। দিল্লি কাটরা বন্দে ভারত এক্সপ্রেস মানে 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত লেট চলেছে। কি দিয়েছিস? মেয়োনিজ, গোলমরিচ, নুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজকে থেকে শুরু হতে চলেছে আমাদের অমরনাথ যাত্রা। তো শেষমেশ বাবার ডাক এসেই গেল। সবাই মিলে শুরুতেই একবার একসাথে বলুন, জয় বাবা বরফানি, হর হর মহাদেব। আজকে আমাদের হাওড়া থেকে ট্রেন আছে 12331 হিমগিরি এক্সপ্রেস। আপনারা পুরো সিরিজটা জুড়ে সঙ্গে থাকবেন। অমরনাথের গল্প নিয়ে আসছি আজকে থেকে টানা পরপর ভিডিওগুলোতে। অমরনাথ সিরিজ শুরু হচ্ছে। আদিকৈলাস ট্রিপের পরে হতে চলেছে আর একটা স্বপ্ন পূরণ। ঘড়ির কাঁটায় বাজে তখন রাত 8:15। হোমটাউন ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এবারে আমাদের গন্তব্য অমরনাথ। চলুন এবারের এই অমরনাথ ট্রিপের আমাদের গ্রুপের সকল সদস্যদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। এবারে আমরা 10 জন মিলে যাত্রা করেছিলাম অমরনাথের উদ্দেশ্যে। বন্ধু সুজয় ও তার বান্ধবী পূজা, সুজয়ের অফিস কলিগ রীনাদি ও তার পুত্র আশ্রয়, সান্দাকফু অভিযানের টিমমেট বিপ্লবদা ও তার 4 সঙ্গী অপুদা, সাগর, অয়ন ও সৈকত ভাই এবং আমি। টালিগঞ্জ স্টেশনে নেমে রবীন্দ্র সরোবর মেট্রো থেকে এসপ্ল্যানেড এসে ব্লু লাইন চেঞ্জ করে গ্রিন লাইন ধরে এই প্রথম গঙ্গার নিচ দিয়ে যাত্রা করলাম হাওড়ার উদ্দেশ্যে। তবে প্রথমবার গঙ্গার নিচ দিয়ে মেট্রো চেপে হাওড়ায় যাবার অভিজ্ঞতা কিন্তু বেশ সুন্দর ছিল। সত্যি কথা বলতে বেশ রোমাঞ্চকর। এই প্রথম এই গ্রিন লাইন মেট্রোতে প্রবেশ করছি, মানে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু বেশ সুন্দর। মানে সত্যি কি করেছে এখানে, না এলে কিন্তু বোঝা যাবে না। আমাদের হোমটাউন থেকে রবীন্দ্র সরোবর এলাম, টালিগঞ্জ এলাম, সেখান থেকে রবীন্দ্র সরোবর থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড এলাম। এসপ্ল্যানেড থেকে আমরা চেঞ্জ করে ব্লু লাইন থেকে গ্রিন লাইনে এসে আবার এই গ্রিন লাইন থেকে এখান থেকে এবার হাওড়ার মেট্রো ধরবো। আজ ঠিক কি সুন্দর করেছে স্টেশনটা, বিশাল বড়, বেশ ভালো, বেশ ভালো। এই যে মেট্রোর গেটটা থেকে বেরোলাম, মেট্রোর গেটটা থেকে বেরিয়ে কিন্তু সামনে হচ্ছে এই 14 নম্বর প্ল্যাটফর্ম 12331 হিমগিরি এক্সপ্রেস। এটা কিন্তু 14 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। 11:55, এখন বাজে হচ্ছে 11:30 আর ট্রেন দিয়ে দিয়েছে। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম, একটু অপেক্ষা করছিলাম। আর 14 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বেশ ভালোই ভিড় আছে, মানে অনেক গ্রুপই দেখলাম যে সকলেই কিন্তু যাচ্ছে আর কি অমরনাথে। আর আমাদের কোচ হচ্ছে S2, এটা পড়বে একদম সামনের দিকে। তো সেই কারণে একটু ওয়েট করছিলাম। আর ট্রেন যেহেতু দিয়ে দিয়েছে, এখন হেঁটে হেঁটে অনেকখানি যেতে হবে। 14 নম্বর প্ল্যাটফর্মে এন্ট্রি করছে 12331 হিমগিরি এক্সপ্রেস। এন্ট্রি করছে। এর কিন্তু পিছন দিকে পড়বে হচ্ছে এসি কোচগুলো কিন্তু পিছন দিকে পড়বে। আর যেগুলো আছে স্লিপার সেইগুলো পড়বে হচ্ছে সামনের দিকে, একদম ইঞ্জিনের সামনে। এই যাচ্ছে হচ্ছে আপনার এসি কোচ, এইগুলো পড়বে হচ্ছে পিছন দিকে। তবে বহুদিন পর, মানে বহু বছর পরে কিন্তু যাত্রা করতে চলেছি স্লিপারে। এই হাওড়া থেকে জম্মু তাওয়াই পর্যন্ত স্লিপারের যে যাত্রার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা কীরকম হয় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি এই হচ্ছে S2 আমাদের কোচ। মানে বহু বছর পরে কিন্তু যাত্রা করছি এই স্লিপারে, মানে একটা বেশ নস্টালজিয়া লাগছে, মানে বেশ ভালো লাগছে। কিন্তু এইদিকে 3টে করে সিট আছে আর এইদিকে আছে 2টো করে সিট। আর প্রত্যেকটা এখানে কিন্তু এরকম বড় বড় মিরর আছে। এইদিকে 2টো করে প্লাগ পয়েন্ট আছে, 2খানা করে প্লাগ পয়েন্ট দুদিকে আছে, বড় বড় মিরর আছে এবং এইখানে কিন্তু হুকও আছে।
তবে টেবিলটা নেই, টেবিলটা সম্ভবত ভাঙা। উপরে কিন্তু 1 2 3 তিনটে কিন্তু ফ্যানও আছে। আর সব থেকে বড় কথা, এই ট্রেনটা কিন্তু চায় হচ্ছে বিহারের উপর দিয়ে, সেটাই একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার যে কাল কি হবে। উঠতে না উঠতেই আরও এক যাত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। আপনার কোথায় বাড়ি? বনগা। বনগা। উনি কিন্তু বনগা থেকে যাত্রা করছেন, কিন্তু অমরনাথ থেকে। কবে আপনাদের ডেট আছে? আমাদের 10 তারিখে। এই হচ্ছে আমাদের কোচ S2 S1, সামনে আছে 3টে জেনারেল, তারপরে আছে ইঞ্জিন, মানে একদম সামনে। বুঝতেই পারছি কাল সকালে কি অবস্থা হতে চলেছে। আর এসি কোচগুলো আছে একদম পিছন দিকে। তো এখন আর এখানে আর বেশি টাইম নষ্ট করব না। ট্রেন ছাড়লেই কিন্তু আমরা রাতের ডিনারটা সেরে নেব। রাতের ডিনার সেরে নিয়ে কিন্তু একদম শুয়ে পড়ব। একদম দেখা হবে কাল সকালেই। জয় বাবা তারকনাথ, জয় বাবা বরফানি। বাবা দেশে যাচ্ছি, বাবা আশীর্বাদ করো, আদেশ করো। চলো আমাদের গন্তব্যে, চলো মহাদেবের কাছে। হর হর মহাদেব, হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে আমরা শুরু করলাম 2024 সালের আমাদের এবছরের প্রথম অমরনাথ যাত্রা হাওড়া থেকে জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে যখন ট্রেন ছাড়লো, তখন ট্রেনের কামরায় মহাদেবের ধ্বনি মৃদু থেকে তীব্র হতে লাগলো এবং ট্রেনের কামরার সকলকে মুখরিত করে তুলল। এবং সিটে গিয়ে দেখি ডিনারের এলাহি আয়োজন, চিকেন কষা, রুটি, আলু কষা, ধোকার ডালনা সব দিয়ে সেরে নিলাম আজকের রাতের ডিনার। জোর কদমে চলছে আমাদের ডিনারের প্রস্তুতি এবং ডিনারে আজকে আছে হচ্ছে রুটি, চিকেন, ধোকার তরকারি, আলু ভাজা, ব্যাস এইটুকু আজকের জন্য। এইটুকু। চিকেন কেমন হয়েছে? একদম দুর্দর্শ, দুর্দান্ত জমে গেছে তাই তো? একদম জমে ক্ষীর। জিও ট্রেন কিন্তু সেই টানছে, মানে একটুখানি দাঁড়িয়েছিল আউটারে, বাট আউটারে দাঁড়াবার পরে কিন্তু এখন প্রায় 100 টাচ করে দিচ্ছে। দুরন্ত গতি। দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। ভাই ছাড়ার সঙ্গে সঙ্গে একটা মারাত্মক গন্ধ। এখানে আছে একটা মিরর, এই হচ্ছে বেসিন, এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এদিকে ফ্ল্যাশ আছে, এদিকে কিছু রাখার জায়গা আছে, মানে মোটামুটি ভালো। তবে মারাত্মক পরিমাণে গন্ধ, টেকা যাচ্ছে না। জাস্ট একটা জিনিস দেখাই, সচরাচর তো মানে বহু বছর পরে স্লিপারে জার্নি করছি, বাট ভারতীয় রেল স্লিপারগুলোকে কিভাবে অবহেলায় ফেলে রেখেছে। মানে এখানেও তো মানুষ মানে জার্নি করে, বহু মানুষ জার্নি করে। দেখুন কী অবস্থা। এই হচ্ছে সিটের অবস্থা, পুরো ছিঁড়ে গেছে। মানে নিচের যে দুটো সিট সেখানেও তাপ্পি মারা, আর এই ওপরেরটা তো পুরো ছেঁড়া, মানে উঠে গেছে আর কি। এই হচ্ছে স্লিপারের অবস্থা। মানে এই নেগলিজেন্সির ফলেই কিন্তু ধীরে ধীরে স্লিপারটা পরিণত হচ্ছে জেনারেলে। এইগুলো কিন্তু একটু দেখা দরকার আছে, কারণ এখানে কিন্তু বহু মানুষ, সাধারণ মানুষ যাত্রা করে। টাটানগর বক্সার এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই এক্সপ্রেসটা যেটা দাঁড়িয়ে আছে টাটানগর থেকে বক্সার যায় এই ট্রেনটা। কলকাতা থেকে চলে 441 কিলোমিটার পথ কভার করে আমরা এখন এসে পৌঁছালাম বিহারের মোকামা স্টেশনে। এখন এখানে হল্ট আছে 2 মিনিট, বেশিক্ষণের হল্ট নেই যদিও। আর সত্যি কথা বলতে বিহারে ঢোকার পর থেকে ট্রেনের যা অবস্থা, মানে সব যেন মনে হচ্ছে নিজের আর কি সব সম্পত্তি। যাই হোক, তো আমাদের এই ট্রেনটা হিমগিরি এক্সপ্রেস, হাওড়া থেকে শুরু করে কিন্তু জম্মু তাওয়াই পর্যন্ত এইটা কভার করবে 2021 কিলোমিটার পথ। আর এই 2021 কিলোমিটার পথ কভার করতে কিন্তু সময় নেবে 37 ঘন্টা। আর এই যে মোকামা স্টেশন, এটা হচ্ছে আমাদের যাত্রাপথের 8ম স্টেশন। তো কালকে কিন্তু রাত্রিবেলা ঘুমটা বেশ ভালোই হয়েছে, বেশ সুন্দর ঘুম হয়েছে এবং হাওয়া বেশ দারুণ ছিল। একটু ভয় ছিলাম যে স্লিপার ক্লাস মানে গরম হবে বা সেরকম কিছু, বাট সেরকম কিছু হয়নি। ফাইনালি 2 মিনিট হল্টের পরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে মোকামা স্টেশন থেকে। আর যেটা বললাম, মানে
রিজার্ভেশন কোচে যে যেমন পারছে উঠে পড়ছে নিজের সম্পত্তি ভেবে। এই হচ্ছে ব্যাপার। এই বিহারের উপর দিয়ে যে ট্রেনগুলো যায় সেইগুলোর হচ্ছে এই অবস্থা থাকেই। ছোটোবেলা থেকে দেখে আসছে এই অবস্থা, এখনও এই এত বছর বয়স হয়ে গেল তাও কিছু চেঞ্জেস দেখলাম না। যাই হোক, এখন সকলের ঘুম ভেঙে গেছে, সকলে এখন উঠে পড়েছে, এবার চলছে হচ্ছে ব্রেকফাস্টে। কেমন ঘুম হলো? ঘুম কেমন হলো? এই তো রাত্রি 7টার সময় শুলাম। কেমন ঘুম হয়েছে? ভালো ঘুম হয়েছে। গুড মর্নিং। ঘুম কেমন হয়েছে? সুন্দর। আরে এখনো ব্রাশ নিয়ে বসে আছে, এখনো পর্যন্ত ও মানে ফ্রেশ হতে পারলো না। পাটনা আসতে যায়, মানে আদৌ ফ্রেশ হতে পারবে কিনা কোনো মানে ঠিক নেই। একটা কথা কিন্তু বলতেই হয়, মানে এই হিমগিরি এক্সপ্রেস মানে সেই কালকে হাওড়া থেকে ছাড়ার সময় 5 মিনিট দাঁড়িয়েছিল, মানে আউটারে 5 মিনিটের মতো দাঁড়িয়েছিল, কিন্তু তারপর থেকে একবারও কিন্তু আর মানে দাঁড়ায়নি, সমানে কন্টিনিউ চলে যাচ্ছে। আর স্পিড কিন্তু 100+, মানে এটা কিন্তু একটা বেশ ভালো সাইন। মানে যে হারে চলছে সে হারে কিন্তু আশা করছি কালকে আমরা কিন্তু ঠিক টাইমে কিন্তু পৌঁছে যাব জম্মু তাওয়াতে। সকাল সকাল প্যান্ট্রি থেকে গরম জল নিয়ে এসে নিজেরাই বানিয়ে নিলাম চা, আর সাথে ট্রেন থেকে কেনা চিপস। এই দিয়েই সেরে নিলাম সকালের চা পর্বটা। হাওড়া থেকে শুরু করে 485 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম পাটনার বখতিয়ারপুর জংশন। এরপরে আসবে হচ্ছে পাটনা সাহেব, তারপরে পাটনা জংশন। আর এই বখতিয়ারপুরে হল্ট আছে 4 মিনিট। কালকে রাত 11:55 হাওড়া থেকে ছেড়েছে, আর এখন বাজে হচ্ছে ওই 9টার কাছাকাছি। এখন এই পাটনা সাহেব স্টেশনে ঢুকছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু টিটির দেখা পেলাম না। মানে এটা খুবই মানে কী বলবো, অবাক করলো। টিটির দেখা পেলাম না রিজার্ভেশন কম্পার্টমেন্টে। মানে যে যেমন পারছে উঠে পড়ছে, সিট নিয়ে ঝামেলা করছে, বলছে বসতে দিতেই হবে, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, মানে বাবার সম্পত্তি। হাওড়া থেকে শুরু করে 520 কিলোমিটার পথ কভার করে আমরা এখন এসে পৌঁছালাম পাটনা সাহেব স্টেশনে। এখানে হল্ট আছে কিন্তু 5 মিনিট, আর এর ঠিক পরের স্টেশনটাই হচ্ছে পাটনা জাংশন। ট্রেনের এক্সপিরিয়েন্স কীরকম? অসম্ভব সুন্দর। হ্যাঁ, রাতে কম ঘুম, পেটে গরম, সকালের চা। মানে অর্ধেকেরই কিন্তু রিজার্ভেশন নেই, উইদাউট রিজার্ভেশন কিন্তু উঠে পড়ছে রিজার্ভেশন কম্পার্টমেন্টে। মানে এই তত্ত্ব কিন্তু অন্তত বাঙালি দেখাতে পারবে না। আই সাহাব, পাটনা ঢোকার আগে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। এটাই তো ভয় করে। মানে আগের 2 সপ্তাহের যে কটা ট্রেন গেছে এই বৃষ্টির কারণেই কিন্তু লেট ঢুকেছে, মানে 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত লেট চলেছে। বাট ভাবছিলাম যে বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি কিন্তু পিছু ছাড়লো না, সেই বৃষ্টি চলেই এলো। তো ফাইনালি এখন আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশান চলছে, মানে স্যান্ডউইচ। তো রিনাদি এখন সেই প্রিপারেশান করছে। এখন চলছে হচ্ছে শশা কাটা চলছে, আর স্যান্ডউইচে কী কী থাকে সেটা পাটনা স্টেশন এখন ঢুকছে। পাটনা স্টেশন ঢোকার পরে দেখাচ্ছি আপনাদের। আর বললামই তো, বৃষ্টি কিন্তু সত্যি কথা বলতে পিছু ছাড়লো না, সেই পিছন চলেই এলো। ট্রাফিক জ্যাম লেগে গেছে। হাওড়া থেকে শুরু করে 530 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম পাটনা জাংশনে। এখানে হল্ট আছে হচ্ছে 15 মিনিট। তবে এই পাটনা স্টেশনেও কিন্তু আপনারা ব্রেকফাস্টের অপশান পেয়ে যাবেন। এখানে দেখছি যে শশা থেকে শুরু করে এইদিকে ফল টল সমস্ত কিছু বিক্রি হচ্ছে, কিন্তু আমরা যেটা খুঁজতে বেরোলাম দই, সেই দই কিন্তু স্টেশনে নেই, যেতে হবে আমাদের স্টেশনের বাইরে। তো উপায় নেই, দেখা যাক কীভাবে দইটা জোগাড় করতে পারি। ফাইনালি এখন নেওয়া হচ্ছে আনারস। খেতে খুব ভালোবাসে। না না, এটাই কাটে। 20 টাকা করে প্লেট আনারস। হ্যাঁ, 20 টাকার পিসে 20টা দিয়েছে, 1 টাকা করে পিস।
ভালোই কথা, খারাপ না কিন্তু, তার মিষ্টি কম। ঘড়ির কাঁটা এখন বাজে 10:15। 15 মিনিট হল্টের পরে পাটনা জংশন ছেড়ে আমাদের ট্রেন বেরোচ্ছে, আর বৃষ্টিও মোটামুটি এখন থেমে গেছে। যাই হোক, আর ওইদিকে আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। এতক্ষণ ঠিক ছিল, বৃষ্টিটা হতে গরম যেন আরও বেশি বেড়ে গেল। স্যান্ডউইচে কী কী দিয়েছিস? মেয়োনিজ, গোলমরিচ, নুন। আর শসা। পাটনা স্টেশন ছাড়ার পরে সিটে এসে দেখি রিনাদি আর পূজার সহযোগিতায় আমাদের ব্রেকফাস্ট একদম রেডি। ব্রেকফাস্টে ছিল ভেজ স্যান্ডউইচ। সকলে মিলে একসাথে গল্প করতে করতে সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট। একসাথে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, গল্পগুজব এসব কিছু মিলিয়ে ট্রেন যাত্রা ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। দানাপুরে হল্ট ছিল হচ্ছে 2 মিনিট, মানে পাটনা জাংশন ছেড়ে আসার পরে দানাপুরে হল্ট ছিল 2 মিনিট। 5 মিনিটের বেশি হয়ে গেল, এখনও সেই দানাপুরে কিন্তু দাঁড়িয়ে আছে। মানে জানি না কি লেখা আছে, যদি এখান থেকে যদি লেট শুরু হয় তাহলে কিন্তু ভাই কষ্ট আছে, যা বুঝতে পারছি। এই যাত্রায় আর কি কি দেখতে হবে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। 5 মিনিটের বেশি হয়ে গেছে, দানাপুরে কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, মানে এখানে এখনো পর্যন্ত সিগন্যাল হয়নি। চানা যাচ্ছিল, একটু চানা খাই সকাল সকাল, ছোলা চানা আর ওই মুগ ডালের ওই ফাইনালি 10 মিনিট হল্টের পরে বখতিয়ারপুর এই দানাপুর থেকে কিন্তু ট্রেন আমাদের ছাড়লো শেষমেশ। হাওড়া থেকে শুরু করে 579 কিলোমিটার পথ কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো অরা জংশন স্টেশনে। আর এখানে ট্রেন আপাতত 19 মিনিটের মতো লেট আছে, যেটা ওই বললাম আপনাদের দানাপুরে 2 মিনিট হল্ট ছিল, বাট ওখানে মনে হয় বিফোর টাইমে ঢুকে যাওয়ার পরে কিন্তু একটু ট্রেনটাকে লেট করেই দিয়েছে। 19 মিনিট আপাতত লেট চলছে, তবে ট্রেন কিন্তু মানে চললেই কিন্তু 100+, 100-100-র নিচে কিন্তু ট্রেনের গতি নেই। যাই হোক, আর পাটনার আজকে কিন্তু যে চাপটা ছিল, পাটনা পর্যন্ত একটু চাপটা ছিল, বাট এখন চাপটা কমে গেছে, সেরকম পরিমাণে চাপ নেই। আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু গরমটা সত্যিই বেড়েছে, মানে সিরিয়াসলি এখন এবার যত বেলা বাড়ছে তত কিন্তু ফিল করছি। কাল রাতে কিন্তু অতটা মনে হয়নি, কাল রাতেই একটু চাপ লাগছিলো যে ঘুম আদৌ হবে কিনা। কাল কিন্তু বেশ সুন্দর ঘুম হয়েছে, মানে হাওয়া বিশাল ছিল। দীনদয়াল উপাধ্যায়টা ক্রস করার পরে লাঞ্চ করব। আর আমি অনলাইন আইআরসিটিসির যে ফুড অ্যাপ, সেই ফুড অ্যাপ থেকে কিন্তু অনলাইন খাবার অর্ডার করেছি। সেটা কিভাবে করতে হয় যদি দেখতে চান, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, সেই চ্যানেলে গিয়ে কিন্তু শর্টসে আপনারা দেখে নিতে পারেন কিভাবে খাবার অর্ডার করবেন। এখানে কিন্তু হল্ট ছিল 2 মিনিটের পরেই কিন্তু ট্রেন ছেড়ে দিল। আর এই ট্রেনে কিন্তু আপনারা প্যান্ট্রি কার আছে, আপনারা চাইলে কিন্তু খাবার অর্ডার দিতে পারেন, এবং অনবোর্ড ক্যাটারিংয়ের কিন্তু সুবিধা আছে, সেখান থেকেও কিন্তু চাইলে আপনারা খাবার অর্ডার করতে পারেন। এখন বাজে হচ্ছে 11:23, আমাদের ট্রেন অরা জংশন স্টেশন ছেড়ে বেরোচ্ছে। খাওয়া দাওয়ার কোনো শেষ নেই, একের পর এক খাবার আসতেই থাকছে। এবার সৈকত ভাই বের করলো তার খাজানা থেকে মিষ্টি, যেটা খেয়ে জাস্ট দারুণ দেবে। এখান থেকে দাদা এসেছিলো, তো দাদার থেকে নিয়ে নিলাম আমরা দই, মিষ্টি দই প্রত্যেকের জন্য, মাদার ডেয়ারির মিষ্টি দই। এটা মিষ্টি দই, যে মিষ্টি দই নিয়েছিলাম, এই মিষ্টি দইয়ের আর কি রিভিউ দেবো, ভালোই খেতে লাগছে। তবে ওয়েদার কিন্তু বেশ মানে খারাপ হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে রোদ। আর এখানে যে খাবার বিক্রি হচ্ছে, আমরা প্রথমে ভেবেছিলাম যে আপনাদের একটা প্যান্ট্রি কারের খাবার নিয়ে দেখাবো, কিন্তু প্যান্ট্রি কারের এখানে যা দেখলাম সেই ওই 190-170-170-এর ডিম ভাত বিক্রি করছে।
জিজ্ঞেস করলাম যে তোমরা এটা কেন করছো, বলছে ওটা পাওয়া যায়, মানে যদি বলে কেউ যদি বলে তো ওটাই দেবে, না হলে কিন্তু এইটা আপনাদের গছিয়ে দেবে। আর বললাম যে ওটার সাথে তোমরা দইটা কেন দাও না, মানে এটা কি কারণ? বলছে আমাদের পোষায় না। আমি যে পোষায় না মানে, এটা তো আইআরসিটিসির তো রুলস, মানে আপনাদের যে খাবারের লিস্ট, সেই খাবারের লিস্টে তো দইটা তো ইনক্লুডিংই থাকে প্রাইসের সঙ্গে। জানি না কেন কি করছে, এখন দইগুলো আলাদা করে বিক্রি হচ্ছে। আর ভাদোরাতে এখন আমরা দাঁড়িয়ে আছি, 5 মিনিট হলো দাঁড়িয়ে আছি। ওরা থেকে শুরু করে 741 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় জাংশনে, মানে যার কি মুঘলসরাই। আর এখানে যেহেতু আমার খাবার অর্ডার দেওয়া আছে জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছি, 1:45 ঢোকার কথা ছিল, এখন বাজে হচ্ছে 1:38, ট্রেন ঢুকে গেছে। ফাইনালি যে খাবার অর্ডার করেছিলাম সেই খাবার কিন্তু দীনদয়াল উপাধ্যায় থেকে ডেলিভারি করলো না, বৃষ্টির কারণ দেখিয়ে কিন্তু ডেলিভারিটা করেনি, ওরা ক্যান্সেল করেছে। তো সেই কারণে কিন্তু খাবারটা, মানে যে টাকাটা সেটা কিন্তু রিফান্ড করেছে 174 রুপিস। তো এটা ভয়ের কোনো কারণ নেই যে আপনারা যদি খাবার অর্ডার করেন, খাবার অর্ডার করলে যে টাকা যে রিফান্ড আসবে না, সেই ভয়ের কোনো কারণ নেই। আমার কিন্তু টাকা রিফান্ড করেছে। আপনারা যদি কমপ্লেন করেন সঙ্গে সঙ্গেই কিন্তু ওরা চেক করে টাকাটা কিন্তু রিফান্ড করে দেবে। তো সেহেতু আর দুপুরে আর খাওয়া হলো না, তো আমাদের এখানে এখন ছাতু গোলা হয়েছে, সেই ছাতুই এখন সকলে মিলে খাওয়া হবে। যে লেভেলের টেস্টি হয়েছে, যে লেভেলের ঘন হয়েছে, 2 গ্লাস খেলে মোটামুটি বিকেল অবধি চলে যাবে। ভালো, খুবই ভালো। তবে একটাই কথা বলবো, বৃষ্টি হতে কিন্তু ওয়েদারটা একটু ভালো হয়েছে। এই দিকে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। জাস্ট আমরা বেনারস ঢুকছি। কাশি স্টেশন ছেড়ে বেরোচ্ছে, এরপরেই হচ্ছে বেনারস। এই দিক থেকে আমাদের সঙ্গে ক্রস করছে পাটনা কোটা এক্সপ্রেস, আর আমরা জাস্ট ঢুকছি বেনারস। উল্টো দিকেই দাঁড়িয়ে আছে ফারাক্কা এক্সপ্রেস। এটা কিন্তু বালুরঘাট থেকে ছেড়ে ভাটিন্ডা পর্যন্ত যায়। এইটা হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস। তো ফাইনালি হাওড়া থেকে ছেড়ে 759 কিলোমিটার পথ কভার করে আমরা এখন এসে পৌঁছালাম বারাণসী জাংশন স্টেশনে। আর ট্রেন কিন্তু আধ ঘন্টার মতো দেরিতে চলছে। আর বলতে বলতে এইদিকে কিন্তু বন্দে ভারত, নতুন যে বন্দে ভারত, যে গ্রিন অরেঞ্জ কালারের যে বন্দে ভারত, সেটা কিন্তু ঢুকছে দেখুন। দেখতে পাচ্ছি যে জলের ব্যবস্থাটাও কিন্তু বেশ ভালো, যে এই রকম কল সিস্টেম করা আছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে জল টলও এখান থেকে নিতে পারবেন। বেশ ভালো সিস্টেম আছে এখানে। যে ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারের যে সিস্টেমটা, সেটা কিন্তু বেশ ভালো। আর এখন সবাই এখানে নেমে পড়েছে, নেমে পড়ে এখন সকলে একটু আনন্দ করছে। মানে 10 মিনিট হল্ট আছে এখানে। ফাইনালি 10 মিনিট হল্টের পরে আমাদের কিন্তু ট্রেন বারাণসী জাংশন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে।
আর এই স্লিপার কোচগুলো এমন দিকে পড়েছিল, মানে না আছে কোনো দোকান, না আছে কিছু। ভেবেছিলাম যে একটু বারাণসী থেকে লস্যি খাবো, ট্রাই করব, বাট সেসব সমস্ত ট্রাই কিন্তু কিছুই করা হলো না। মানে কারণ হচ্ছে সামনের দিকে কিন্তু সেরকমভাবে কোনো দোকান ছিল না, যা ছিল দোকানগুলো সব পিছন দিকে ছিল। যে মানে একটা বাজে গরম হচ্ছিল, সেই গরমটা কিন্তু এখন আর নেই। বাইরে কিন্তু হাওয়াটা বেশ ভালো লাগছে। ট্রেন চললে ঠিক আছে, মানে এই ট্রেন যখন চলছে মানে 100-র নিচে নয়, যা চলছে সব 100 আপ, এই একটা বেশ ভালো দিক। হাওড়া থেকে শুরু করে 1047 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম নবাবের শহর লখনৌ। তবে একটা বেশ ভালো কথা, যেটা ট্রেন 50 মিনিটের মতো লেট ছিল, বাট সেই 50 মিনিটের লেট কিন্তু মেকআপ দিল 6 মিনিটে। মানে ট্রেন কিন্তু যা টানছে, জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি। মানে 100-র উপরে ট্রেনেই চলেছে। যাই হোক, এখান থেকে আজকে অর্ডার দিয়েছি, আর এখানে কিন্তু হল্ট আছে মাত্র 10 মিনিটের হল্ট আছে। আর এখানে কিন্তু এখান থেকেই আজকে আমরা অর্ডার দিয়েছি রাতের ডিনারের। আমাদের রাতের ডিনার কিন্তু এখানেই দিয়ে যাবে। হর হর মহাদেব। এখানে হল্ট ছিল হচ্ছে 10 মিনিট হল্টের পরে লখনৌ স্টেশন ছেড়ে ট্রেন বেরোচ্ছে। আর আমরা যে খাবার অর্ডার করেছিলাম সেই খাবারও কিন্তু চলে এসেছে, আমাদের সিটেই দিয়ে গেছে। তো আর কিছুক্ষণ পরে মোটামুটি ওই 8:30 নাগাদ করে কিন্তু আমরা ডিনারটা সেরে নেবো, সেরে নিয়ে কিন্তু শুয়ে পড়বো। 3খানা নিয়েছিলাম হচ্ছে স্পেশাল ননভেজ থালি, আর সেই স্পেশাল ননভেজ থালিতে আছে হচ্ছে বিরিয়ানি, আছে হচ্ছে পনিরের তরকারি, আছে ডাল, আছে চাটনি, 2 পিস মাংস, একটা মিষ্টি, রায়তা এবং স্যালাড। আর যে মিনি এগ থালি অর্ডার করেছিলাম, সেই মিনি এগ থালিতে আছে হচ্ছে 2টো করে ডিম, স্যালাড, রুটি, 4টে রুটি আর ভাত। আর আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ রায়তা। এটার প্রাইস পড়েছে 190। তবে প্যাকেজিং দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। আর যেহেতু লখনৌ থেকে অর্ডার করেছিলাম, তো লখনৌর বিরিয়ানি খাবার বহুদিনের শখ ছিল, তো এই অমরনাথ যাত্রার সময় কিন্তু সেই শখটাও পূরণ হয়ে গেল। যাই হোক, দেখে তো বেশ ভালোই লাগছে। আর কোয়ান্টিটি মোটামুটি একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট কোয়ান্টিটি আছে, যে খাবারের কোয়ান্টিটি আছে একজনের জন্য সাফিসিয়েন্ট। শেষ অ্যারোমাটা কিন্তু বেশ সুন্দর, মানে যে সেন্টটা বেরিয়েছে বেশ সুন্দর লাগছে। চলুন একটু টেস্ট করে দেখা যাক লখনৌয়ের বিরিয়ানি। ভালো, তবে আমরা সচরাচর যেরকম কলকাতার বিরিয়ানি খেয়ে থাকি, এটা কিন্তু কলকাতার বিরিয়ানি মতো স্বাদটা নয়, একটু পোলাও টাইপের আর চিকেন, এই হচ্ছে স্বাদ। এছাড়া কিন্তু আমরা যে কলকাতার বিরিয়ানি খেয়ে থাকি, এটা কিন্তু একদমই সেরকম নয়, পুরোপুরি বলতে পারি পোলাওয়ের মতো একটা টেস্ট। যাই হোক, ওভারঅল মানে খারাপ না, ভালো, বেশ ভালো, একটা বেশ সুন্দর স্মেল আছে, অ্যারোমা আছে। তো খাবারটা শেষ করে কথা হচ্ছে। হাওড়া থেকে ছেড়ে 1755 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম পাঞ্জাবের লুধিয়ানা জাংশনে। আর ট্রেন কিন্তু বেশ ভালো চলছে, মানে লেটের কিন্তু কোনো মানে ব্যাপারই নেই, দারুণ ট্রেন চলছে। এবং সেই যে গরমটা, সকালবেলা একটু গরম হলেও কিন্তু রাত্রিবেলা কিন্তু সে পরিমাণে কিন্তু কোনো গরম হয়নি। আর সবথেকে বড় কথা, এখন 7:30 বাজে, 7:30 অনেকটা আগেই ঢুকিয়ে দিয়েছে। এখানে 7:26 ঢোকানোর কথা ছিল ট্রেনটা। আর বাইরে এখানে ব্রেকফাস্টের অপশান আছে, ছোলে বাটুরো থেকে শুরু করে কুলচা, ছোলা এবং চানা সমস্ত কিছু বিক্রি হচ্ছে। তাই জন্য এখান থেকেই আমরা আজকে আমাদের সকালের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টটা এখান থেকেই নিয়ে নিলাম। ফাইনালি আমাদের ট্রেন 10 মিনিট হল্টের পরেই কিন্তু লুধিয়ানা জাংশন স্টেশন ছেড়ে কিন্তু ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর একটা কথা বেশ ভালো লাগছে যে ট্রেন কিন্তু দুরন্ত গতিতে চলছে, মানে এটা হিমগিরি না দুরন্ত বুঝতে পারছি না। ফ্যান্টাস্টিক, মানে রাত্রিবেলা এত জোরে চলছে, জাস্ট ট্রেন কাঁপছে আর কি। আমাদের ব্রেকফাস্টটা কিন্তু এখান থেকেই তুলে নিলাম, স্টেশনেই বিক্রি হচ্ছিল ছোলে বাটুরে, কুলচে। আশা করি যা টাইম আছে, ট্রেন যা টাইমে চলছে, একদম অন টাইমে কিন্তু আমরা জম্মু তাওয়াইতে পৌঁছে যাব।
2টো করে বাটোরা আর 1 প্লেট ছোলা, 31 করে নিল প্রাইস। এছাড়াও কিন্তু কুলচা অপশান ছিল, কুলচা ছোলে বিভিন্ন ধরনের অপশান ছিল, বাট আমরা ছোলে বাটোরাটাই একদম পাঞ্জাবের ছোলা বাটোরা, জানি না কেন কীরকম খেতে, একটু টেস্ট করে দেখা যায়। তবে ওই যে অযোধ্যায় আর গ্যাংটকে যে ছোলা বাটোরা খেয়েছিলাম, এটা কিছুই নয়। ঠিকঠাক। বাথরুমের জল হয়ে গেছে শেষ, ওয়াশ করে দিতে, ওয়াশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, তবে বলতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, কিন্তু জলটা নেই। আর জানি না আর কতক্ষণ বিনা জলে থাকতে হবে। ট্রেন কিন্তু সেই গতিতে চলছে, মানে স্পিড, দুরন্ত স্পিড। এখন আমরা চলেছি পাঠানকোটের দিকে। নিউ দিল্লি কাটরা বন্দে ভারত এক্সপ্রেস, এটা কিন্তু কাটরা থেকে পুরো কানেক্ট করছে পুরো নিউ দিল্লি পর্যন্ত। নিউ দিল্লি কাটরা বন্দে ভারত এক্সপ্রেস বেরিয়ে গেল। আমরা এবার ক্রস করব বিয়াস রিভার। বিয়াস রিভারের উপর দিয়ে কিন্তু যে ব্রিজটা ক্রস করব সেটা হচ্ছে বিয়াস রিভার ব্রিজ। হাওড়া থেকে শুরু করে 1920 কিলোমিটার পথ কভার করে আমরা এখন এসে পৌঁছালাম পাঠানকোট স্টেশনে। আর এই পাঠানকোটে কিন্তু বিফোর টাইমেই ঢুকে গেছিলো, একটু আউটারে দাঁড়িয়েছিল। পাঠানকোটের পর থেকে কিন্তু ট্রেন প্রায় মোটামুটি ফাঁকা হয়ে গেল। এই পাঠানকোটে কিন্তু হল্ট আছে 5 মিনিট। আর আপনাদের যাদের প্রিপেড সিম আছে, কিন্তু সেই সিমগুলো কিন্তু এই পাঠানকোটের পর থেকে কিন্তু আর চলবে না, একদম ইনভ্যালিড হয়ে যাবে। সিম নিতে গেলে কিন্তু আপনাদের জম্মু থেকে কিন্তু সিম নিতে হবে। তবে আমি পোস্টপেড কানেকশান করিয়ে এসেছি, জিওর পোস্টপেড কানেকশান করিয়েছি, কিন্তু এবার সেটাই দেখার যে এটা পাঠানকোটের পরে চলে কি না। আশা করছি চলার কথা। 5 মিনিট হল্টের পরে ট্রেন পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশন ছেড়ে বেরোচ্ছে। পাঠানকোটের পরে কিন্তু আসবে কাটোয়া, তারপরে জম্মু তাওয়াই। এবং ঘড়ির কাঁটায় বাজে 11:14। আমরা এসে পৌঁছলাম কাটুয়া স্টেশনে। আর কাটুয়া স্টেশন আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চানার প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ আর কয়েক ঘন্টা পরেই কিন্তু নামবো আমরা জম্মুতে। সেই হয়েছে, ট্রেনের যে চানা ঘুরছে সেটা ফেল। তো ফাইনালি হাওড়া থেকে শুরু করে 2019 কিলোমিটার পথ কভার করে আমরা এখন এসে পৌঁছালাম জম্মু তাওয়াই স্টেশনে। এই জম্মু তাওয়াই স্টেশনে সকল যাত্রীর একটাই ঠিকানা, জয় বাবা বরফানি। সকলেই যাবে অমরনাথের উদ্দেশ্যে। বিভিন্ন মানুষের বিভিন্ন দিনের রেজিস্ট্রেশন আছে। তো চলুন এখান থেকে বেরোনো যাক। বেরিয়ে RFID কার্ডে আমাদের লাইন দিতে হবে। তো এখন আমাদের করাতে হবে RFID কার্ড, কারণ আমরা অনলাইন রেজিস্ট্রেশন করে এসেছিলাম, তো সেই কারণে আমাদের কিন্তু EKYCও বাকি আছে। তো এখন দেখি কোথায় EKYCটা হয়, সেখানে EKYC করাবো। আর এই হিমগিরি এক্সপ্রেসের জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলবে। আমি পারমিটটা প্রিন্ট আউট করিয়েছিলাম, কিন্তু আনতে ভুলে গেছি।